মাত্র 1 কোটিরও কম জনসংখ্যার একটা দেশ পৃথিবীর 700 কোটি মানুষকে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে। কেন? কারণ তাদের সবচেয়ে ভয়ঙ্কর আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা মোসাদ রয়েছে, তাই তো জানি আমরা। কিন্তু না, তা বাদেও তাদের দুটো ভয়াবহ গোয়েন্দা সংস্থা রয়েছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের কথা তো আমরা শুনেছি সবচেয়ে বেশি, তা নয়, তা বাদে তাদের আরো 3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এ পর্যন্ত যতজন নোবেল পুরস্কার পেয়েছে তার কত শতাংশ ইহুদি জানেন? আমরা তো এটা জানি যে তাদের প্রত্যেকটি নাগরিকের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক, কিন্তু তারা মায়ের পেটে শিশু থাকা অবস্থাতে, অর্থাৎ মায়ের গর্ভাবস্থা থেকে ওই শিশুকে নিয়ে তাদের পরিকল্পনা করা শেষ হয়ে যায়। এটা কি জানি? ইন্টারন্যাশনাল লবিং এ আমেরিকাকে তো তারা তাদের বন্ধুর চেয়েও বেশি করে নিয়েছে, কিন্তু ভদ্রতার মুখোশ ধরা ইউরোপের কোন কোন দেশগুলো তাদেরকে সহায়তা করে জানেন? আর মুনাফেক ইসলামী রাষ্ট্রগুলোর ভিতরে কোন কোন রাষ্ট্র তাদের পায়ে ধরে বসে থাকে এ খবর কি জানেন? একজন ইহুদি এক জায়গায় থাকলে সে ওই ইহুদিকে অন্য কোন কোন ভাবে সহায়তা করে থাকে এটা কি আমরা জানি? আমরা জানি না। এবং আরো ভয়াবহ ব্যাপার যেটা হলো, তারা তথ্য এবং গবেষণায় কি করে একজন মানুষকে তৈরি করে সে ব্যাপার সম্পর্কে আমাদেরকে জানতে দেয়া হয় না। গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে গিয়ে তারা আর কোন কোন জায়গায় হাত দিতে পারে সে সম্পর্কে আমাদেরকে কেউ বলে না। এমন কি আমরা এখন যা দেখছি, ইরানের সাথে যুদ্ধে তারা কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে, কিন্তু তাদের অস্ত্রাগারের ভয়াবহ ব্যাপারগুলো তো এখনো উন্মোচনই করেনি। পারমাণবিক অস্ত্র কারখানায় কি কি পরিমাণ অস্ত্র রয়েছে এবং কত কিলোমিটার এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকে তারা আক্রমণ করতে পারে এ ব্যাপার সম্পর্কে আমাদের অনেকখানি অজানা রয়েছে। দি বাংলা পালস গভীরভাবে বিশ্লেষণ করে 10টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ইসরায়েলকে বোঝার চেষ্টা করেছে। বাংলাদেশে বসে আমরা ইসরায়েলকে যতটুকু চিনি, এই ভিডিওটি দেখলে আশা করি ইসরায়েল সম্পর্কে আর তেমন কোনো কিছুই অজানা থাকবে না, এবং এমন কিছু গোপন এবং গভীর তথ্য আমরা জানতে পারবো যে আমাদের গা শিউরে উঠবে। ইসরায়েলের যে মাস্টার মাইন্ড এবং গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার যে প্রবণতা, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। চলুন ইদি বাংলা পালসের আজকের ভিডিওতে 10টি গুরুত্বপূর্ণ পয়েন্টকে ধাপে ধাপে ইসরায়েলের গভীর বুদ্ধিকে আমরা আলোচনা করার চেষ্টা করি। ইসরায়েল সম্পর্কে বুঝতে গেলে সর্বপ্রথম ইসরায়েলের পরিচিতির সম্পর্কে একটু জানা দরকার। পৃথিবীর মানচিত্রে যদি আপনি ইসরায়েলকে খুঁজতে যান, তাহলে আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের একটা কোণে ভূমধ্য সাগরের তীরে মাত্র আয়তনে 22,000 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ, যা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আয়তনের চেয়েও কম, এবং তাদের জনসংখ্যা মাত্র 98 লক্ষ বা 1 কোটিরও কম, যেটা ঢাকা শহরের মোট জনসংখ্যার অর্ধেকেরও কম। কিন্তু চারিদিকে শত্রু রাষ্ট্র দ্বারা বেষ্টিত, প্রাকৃতিক সম্পদ তেমন নেই বললেই চলে। তেল নেই, বিশাল কোনো নদী নেই, এমনকি পানির জন্য তাদের প্রযুক্তির উপর নির্ভর করতে হয়। তারপরও ইসরায়েল আজ বিশ্বের সবচেয়ে উন্নত এবং প্রভাবশালী রাষ্ট্রগুলোর একটি। তাদের মাথাপিছু জিডিপি প্রায় 55,000 মার্কিন ডলার, যা মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ তেল সমৃদ্ধ তাদের চেয়েও অনেক বেশি। তাদের সামরিক শক্তি এতটাই ভয়ঙ্কর যে বহু আরব দেশ একযোগে আক্রমণ করেও ইসরায়েলকে পরাজিত করতে পারেনি। তাদের প্রযুক্তি খাত এতটাই স্ট্রং যে তাদেরকে স্টার্টআপ নেশন বলা হয়ে থাকে। এটি গেল ইসরায়েলের সামগ্রিক পরিচিতি। এবার আসুন ইসরায়েলকে বোঝার 2 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তাদের বুদ্ধিমত্তার রহস্য, শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবন। এই শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবন পয়েন্টটা গুরুত্বপূর্ণ কয়েকটি সাব পয়েন্টে আমরা আলোচনা করব। তার অন্যতম প্রধান হলো তাদের শিক্ষার ভিত্তি এবং ইহুদি সাংস্কৃতিক জ্ঞান চর্চা। সেটা কি? ইসরায়েলের বুদ্ধিমত্তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে আছে তাদের শিক্ষা ব্যবস্থা এবং সাংস্কৃতিক মন মানসিকতায়। ইহুদি ধর্ম এবং সাংস্কৃতিক জ্ঞান চর্চাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়ে থাকে। তারা মনে করেন তাদের যে পবিত্র গ্রন্থ তালমুদ রয়েছে, সেখানে জ্ঞান অর্জন করে ঈশ্বরের সবচেয়ে বড় ইবাদত বলে অভিহিত করা হয়ে থাকে। এই শিক্ষা তাদের শিরায় শিরায় প্রবাহিত। এবং মজার ব্যাপার হলো, ইসরায়েলের একটা ঐতিহ্য আছে, যখন কোনো শিশু স্কুল থেকে বাড়িতে ফেরে তখন তাকে জিজ্ঞেস করা হয় না তুমি আজকে কি শিখেছো, বরং তাকে জিজ্ঞেস করা হয় তুমি আজকে কি প্রশ্ন করেছো। এই সাংস্কৃতিক যে অভ্যাস, প্রশ্ন করার মানসিকতা এবং তলিয়ে ভাবার যে প্রবণতা, সেটা একজন শিশুর ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ চিন্তা ভাবনার সক্রিয়তাকে জাগিয়ে তোলে,
কৌতূহলের বীজ বপন করে এবং উদ্ভাবনের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। ইসরায়েলিরা বিশ্বাস করে গর্ভাবস্থায় মায়ের যদি বিশেষ যত্ন নেওয়া যায়, সুষম পুষ্টি এবং তাদেরকে ইতিবাচক আচার আচরণের ভিতরে রাখা হয়, তাহলে শিশুর মস্তিষ্কের গঠন বিকাশে সরাসরি প্রভাব ফেলবে। তাই যে সমস্ত বাড়িতে গর্ভবতী নারী রয়েছে তাদেরকে তারা গণিতের ধাঁধা সমাধান করতে দেয়, তাদেরকে ভালো ভালো গান এবং মিউজিকের সঙ্গে পরিচয় করায় এবং চাপমুক্ত পরিবেশে রাখে, যাতে তাদের শিশুরা মেধাবী হয়ে গড়ে ওঠে। অতএব ইসরায়েলিদের গঠন প্রক্রিয়ায় শিশুর গর্ভাবস্থা থেকে পরিকল্পনা শুরু হয়ে যায়, যাতে গবেষণা এবং শিক্ষায় তারা অনেক এগিয়ে যেতে পারে। এই গবেষণার কথা যেহেতু উঠলই, তাহলে একটু চাঞ্চল্যকর তথ্য শুনেন। ইসরায়েল তাদের মোট জিডিপির প্রায় 5.5% থেকে 6% পর্যন্ত গবেষণায় ব্যয় করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রও করে না। মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা খাতে বাজেট হলো 3.5%। জাপানের মতো প্রযুক্তি নির্ভর একটি দেশও তার মোট জিডিপির 3.3% ব্যয় করে, আর বাংলাদেশ 0.3%-এরও কম ব্যয় করে। এবং ইসরায়েলের মাথাপিছু রিসার্চ পেপার বা গবেষণাপত্র প্রকাশের হারে তারা বিশ্বের সর্বোচ্চ। এবং আশ্চর্যের বিষয় হলো ইসরায়েলের বর্তমানে প্রায় 90,000-এরও বেশি পিএইচডি গবেষক রয়েছে, যারা দেশটিতে প্রতি 10,000 জনের ভিতরে 140 জন বিজ্ঞানী এবং প্রকৌশলী রয়েছে, যা বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ অনুপাত। এবং ইসরায়েলিদের ভিতরে একটা প্রবণতা রয়েছে, সেটা হলো স্টার্ট আপ নেশন তাদেরকে বলা হয়ে থাকে। মাত্র 1 কোটিরও কম জনসংখ্যার এই দেশে 6,000-এরও বেশি প্রযুক্তি নির্ভর স্টার্ট আপ রয়েছে। মাথাপিছু স্টার্ট আপের সংখ্যায় ইসরায়েল বিশ্বের শীর্ষে, এবং তাদের যে তেল আবিব, তাকে বলা হয় সিলিকন ওয়াদি, যা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে যে সিলিকন ভ্যালি রয়েছে তার সাথে তুলনা করা হয়ে থাকে। এবং বিশ্বের বড় বড় যে জায়ান্ট কোম্পানিগুলো রয়েছে, মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, অ্যামাজন, এমনকি মেটা বা ফেসবুক, এদের গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র ইসরায়েলে অবস্থিত। এবং এই যে ইন্টেলের যে প্রসেসর কোর i7 সেন্ট্রিও, এটাও কিন্তু ইসরায়েলের ডিজাইনে তৈরি করা হয়েছে। তাহলে গবেষণায় ইসরায়েল কতখানি এগিয়ে গিয়েছে একবার চিন্তা করে দেখুন। এবার একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দিই। পৃথিবীতে প্রতি বছর নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। 1901 সালে সেই আলফ্রেড নোবেলের নামকরণ থেকে নিয়ে শুরু করে এ যাবৎকাল পর্যন্ত নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। এবং এই নোবেল পুরস্কার যতজনকে দেয়া হয়েছে, আপনি শুনলে অবাক হবেন যে দেশের জনসংখ্যা মাত্র 0.2% গোটা পৃথিবীর জনসংখ্যার চাইতে, কিন্তু নোবেল পুরস্কারে 22 থেকে 23% সেই নোবেল পুরস্কার বিজয়ীরা হলো ইহুদি। এমনকি আলবার্ট আইনস্টাইন বলি, রিচার্ড ফাইনম্যান বলি, কিংবা নিলস বোরের মতো যে কিংবদন্তি বিজ্ঞানীরা রয়েছে, তারা সবাই ইহুদি। বিজ্ঞান, রসায়নবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান কিংবা অর্থনীতি, সবগুলোতেই তাদের আধিপত্য অন্যতম। তাহলে বোঝাই যাচ্ছে ইসরায়েল শিক্ষা, গবেষণা এবং উন্নয়নে কতখানি এগিয়ে আছে। এবার ইসরায়েলকে বোঝার যে 10টি পয়েন্ট, তার 3 নম্বর পয়েন্টটা একটু শুনে দেখেন তো, এ যাবৎকাল পর্যন্ত শুনেছেন কিনা। সেটা হলো চুস্পা সংস্কৃতি এবং উদ্যোক্তা মানসিকতা। চুস্পা নামে কোনো শব্দ কি শুনেছেন ইসরায়েলের ব্যাপারে? তাহলে আজকে শুনুন। ইসরায়েলের সংস্কৃতির একটা বিখ্যাত ধারণার নাম এই চুস্পা। হিব্রু ভাষায় এই শব্দের অর্থ হলো দুঃসাহস, অধ্যতপূর্ণ আত্মবিশ্বাস বা কর্তৃত্বকে বা অথরিটিকে প্রশ্ন করার সাহস। ইসরায়েলই এমন দেশ যেখানে একজন সাধারণ সৈনিক জেনারেলকে প্রশ্ন করতে পারে যে এটি কেন করলেন। একটা কোম্পানির ইন্টার্ন তার সিইও কে চ্যালেঞ্জ করতে পারে। এবং এই সংস্কৃতি ইসরায়েলিদের মধ্যে এমন একটি মানসিকতা তৈরি করে যেখানে ব্যর্থতাকে লজ্জার বিষয় নয়, বরং শেখার সুযোগ হিসাবে দেখা হয়। আপনি ভেবে দেখুন তো, একজন ছোট মানুষ যদি তার সিইও বা একজন ইন্টার্ন যদি সিইও কে চ্যালেঞ্জ করতে পারে, তাহলে তার ভিতরে কি পরিমাণ রুল করার মানসিকতা তৈরি হতে পারে একবার ভেবে দেখুন। ইসরায়েলে স্টার্ট আপ বা কোনো উদ্যোগ যদি ব্যর্থ হয়, তাদেরকে পরিবেশ চাপ সৃষ্টি করে না, বরঞ্চ আরো ফাইন্যান্স করে, কারণ সে এখন ব্যর্থ হয়েছে, সেটা শিখে পরবর্তীতে তাদের আরো বেশি ভালো করার সুযোগ তৈরি হবে। তাহলে ইসরায়েলের এই মন মানসিকতা একজন মানুষকে কি পরিমাণ মোটিভেটেড করে একবার ভেবে দেখুন।
চতুর্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবার আপনারা হয়তো অনেকটা রিলেট করতে পারবেন, সেটি হলো ইসরায়েলের সামরিক শক্তি ও আইডিএফ। ইসরায়েলের এই সামরিক শক্তি সম্পর্কে আমরা অনেক কথা শুনেছি, যেমন বাধ্যতামূলক সামরিক প্রস্তুতি। ইসরায়েলের প্রত্যেকটি 18 বছরের বেশি জনসংখ্যাকে সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। এমনকি স্কুল শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই জানে কিভাবে অস্ত্র চালাতে হয়, এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ইসরায়েলের কোনো জুরি নেই, কারণ ইসরায়েলের রয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। এবং আরো ভয়ানক কথা হলো, ইসরায়েলই একমাত্র দেশ যে 48 ঘন্টারও কম সময়ে 3,50,000-এরও বেশি রিজার্ভ সৈন্যকে সক্রিয় করে যুদ্ধ চালিয়ে যেতে পারে, যেটা অন্য দেশের ক্ষেত্রে ভাবাই যায় না, যে 48 ঘন্টার মতো কম সময়ে 3.5 লক্ষেরও বেশি সৈন্যকে তারা রেডি করে ফেলতে পারবে ফুল ফ্লেজে যুদ্ধের জন্য। তাহলে তাদের সামরিক সক্রিয়তার কথা একবার ভেবে দেখুন। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইসরায়েলের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত মাল্টি লেয়ার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, যার নাম তো আমরা শুনেছি, বিখ্যাত আয়রন ডোম এবং মর্টার, এবং যে কোনো ধরনের স্বল্প পাল্লার রকেটকে ধ্বংস করার জন্য আয়রন ডোম বিশ্বের সবচেয়ে কার্যকরী প্রতিরক্ষা ব্যবস্থা। 90% ক্ষেত্রে তাদের সফলতা প্রকাশ পেয়েছে। 2023 থেকে 2025 সালের যে সংঘাতের সময়টা রয়েছে, আয়রন ডোম হাজার হাজার রকেটকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। কিন্তু আয়রন ডোম সম্পর্কে অনেক কিছু জানলেও আমরা কি ডেভিড স্লিং সম্পর্কে জানি? মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ মিসাইল ধ্বংস করার ক্ষেত্রে ডেভিড স্লিং এর কোনো প্রকার বিকল্প নেই। এবং অ্যারো 2, অ্যারো 3 এ সম্পর্কে কি আমরা জানি? দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধী ব্যবস্থা। অ্যারো 3 পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে গিয়ে মিসাইলকে ধ্বংস করার মতো সক্ষম, যা গোটা বিশ্বে অতুলনীয়। এবার আসুন আয়রন বিম, ইসরায়েলের সর্বশেষ সংযোজন, সবচেয়ে আপডেটেড প্রতিরক্ষা ব্যবস্থা। এটা লেজার ভিত্তিক একটা প্রতিরক্ষা ব্যবস্থা, যা ড্রোন, রকেট, মিসাইল, মর্টারকে লেজার রশ্মি দিয়ে ধ্বংস করে দিতে পারে। সম্ভবত ইরান এবং এই যুদ্ধে এখন পর্যন্ত আয়রন বিম ইসরায়েল ব্যবহার করেনি, তারা এই অস্ত্রটি গোপনে রেখে দিয়েছে। 2025 সালে এটার পরীক্ষামূলক একটা পর্যবেক্ষণ তারা চালিয়েছিল, এবং যুদ্ধক্ষেত্রে বিপ্লব আনতে পারে এই আয়রন বিম বলে মনে করা হয়ে থাকে। সামরিক বিশেষজ্ঞরা এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে। এবং সবচেয়ে বড় কথা, যে ব্যাপারটা ইরান স্বীকারও করেনি, অস্বীকারও করেনি, সেটা হলো পারমাণবিক শক্তি এবং সক্ষমতা। এইটাকে বলা হয়ে থাকে নিউক্লিয়ার এম্বিগুইটি, অর্থাৎ পরমাণু অস্পষ্টতা। ইরান স্বীকারও করেনি, বা ইসরায়েল স্বীকারও করেনি, অস্বীকারও করেনি, কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা অনুসারে ইসরায়েলের কাছে 80 থেকে 400টি পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে, যেগুলো তাদেরকে জেরিকো 3 নাম দেয়া হয়েছে, এবং প্রায় 4000 থেকে 6500 কিলোমিটার পর্যন্ত পাল্লায় আঘাত হানতে সক্ষম হবে এই পারমাণবিক অস্ত্রগুলো। এবং এছাড়াও ইসরায়েলের নানান ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, ইসরায়েলের হাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, এবং উন্নত সামরিক সরঞ্জামও রয়েছে, যেটার নাম আমরা অনেকেই শুনেছি। F-35 ইসরায়েলের হাতে রয়েছে। F-35 এডেয়ার বা স্টেলথ যুদ্ধ বিমান তাদের রয়েছে, যেটা মার্কিন সহায়তায় তারা ব্যবহার করে থাকে। মার্কাভা মার্ক 4 রয়েছে এই ধরনের আন্তর্জাতিক ব্যবস্থাগুলো। ইসরায়েল বিশ্বের শীর্ষ 10 অস্ত্র রপ্তানিকারক দেশের একটি। রাফায়েল, এলবিট সিস্টেমস, ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ, এই কোম্পানিগুলো বিশ্বব্যাপী তাদের সামরিক যে প্রযুক্তি রয়েছে সেটা বিক্রি করে থাকে। ভারত, জার্মানি, সিঙ্গাপুর সহ অনেক দেশ ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বা প্রযুক্তি ক্রয় করেছে। এবার আসেন, একটু থামুন, একটু ভাবুন, সেটি হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হলো মোসাদ। এ সম্পর্কে আমরা জানি, কিন্তু আরো দুটি গোয়েন্দা সংস্থা রয়েছে, ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা। ইসরায়েলের মোসাদ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থাগুলোর একটি। এটা এমন গুপ্তচর বৃত্তির দিক থেকে পৃথিবীতে এবং বিশ্বে প্রথম। বিশ্বের যে কোনো প্রান্তে অপারেশন করতে তারা সক্ষম। তাদের কিছু বিখ্যাত অপারেশন রয়েছে, যে অপারেশনগুলো ব্যর্থ হয়নি, যেমন অপারেশন রেড অফ গড, যেটা 1972 সালে মিউনিক অলিম্পিক হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসেবে তারা চালিয়েছিল।
আইকম্যান অপহরণ। 1960 সালে আর্জেন্টিনা থেকে নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইকম্যানকে তারা অপহরণ করেছিল এবং ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে বলা হয়ে থাকে এই মোসাদের উল্লেখযোগ্য হাত রয়েছে। এছাড়া তাদের গোয়েন্দা সংস্থা হলো শিন বেট। অভ্যন্তরীণ যে নিরাপত্তা ব্যবস্থা সেটার দেখভাল করে এই শিন বেট, যা দেশের গুপ্তচর বৃত্তি, সন্ত্রাসবাদ এবং বিশ্বাসঘাতকতাকে প্রতিরোধ করে থাকে। এছাড়াও তাদের আরেকটি ডেঞ্জারাস গোয়েন্দা সংস্থা রয়েছে যার নাম হলো আমান। এটি হলো সামরিক গোয়েন্দা বিভাগ, যা আইডিএফ এর অধীনে কাজ করে এবং সামরিক হুমকি বিশ্লেষণ করে। তাহলে সামরিক গোয়েন্দা বিভাগ, অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ, আন্তর্জাতিক গোয়েন্দা বিভাগ, এতগুলো গোয়েন্দা সংস্থা যদি একত্রিতভাবে কাজ করে তাহলে ইসরায়েলকে কতখানি সুরক্ষা দিয়ে থাকে একবার ভেবে দেখুন। এবং এই সবগুলো বাহিনীর রয়েছে সাইবার ইউনিট, যে সাইবার ইউনিটগুলো ভয়াবহ রকম ভাবে সাইবার অ্যাটাক করতে সিদ্ধহস্ত। তারা যে কোনো ভাবে যে কোনো দেশের সাইবার সিকিউরিটি ব্যবস্থাকে ধ্বংস করতে পারে, তারা অ্যাটাক করতে পারে, হ্যাক করতে পারে, আক্রমণ করতে পারে। এটি ছিল ইসরায়েলের অন্যতম একটি প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। এবার আসি 6 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বৈদেশিক সহায়তা এবং ভূ রাজনৈতিক মিত্রতা। মানে ইসরায়েলের যে সবচেয়ে বড় সঙ্গী মার্কিন যুক্তরাষ্ট্র সেটা তো আমরা জানি। 2016 সাল থেকে তাদের মধ্যে একটা দ্বিপক্ষীয় চুক্তিও হয়। সেই চুক্তিটা হলো 2019 সাল থেকে 28 সাল পর্যন্ত। এই মোট 10 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 38 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করবে, যা বছরে প্রায় 3.8 বিলিয়ন ডলার। এগুলো দিয়ে ইসরায়েল অস্ত্র কিনবে, যুদ্ধ বানাবে, যুদ্ধ বাজাবে, ক্ষেপণাস্ত্র তৈরি করবে, আক্রমণ করবে এবং সর্ব ধরনের সহায়তা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দেবে। এছাড়াও ইউরোপীয় এবং অন্যান্য মিত্র তাদের রয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, এই দেশগুলো ইসরায়েলকে বিভিন্ন সময়ে সামরিক সরঞ্জাম এবং কূটনৈতিক সমর্থন দিয়ে এসছে। জার্মানি ইসরায়েলকে ডলফিন ক্লাস সাবমেরিন সরবরাহ করে, যেগুলো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম বলে ধারণা করা হয়। আব্রাহাম চুক্তি এবং নতুন আরব মিত্র রয়েছে তাদের। এই আরব মিত্রদের মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখছে এবং তাদের সাথে দহরম মহরম সম্পর্ক বজায় রাখছে। 7ম গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ইহুদি লবিং এবং বিশ্ব রাজনীতিতে তাদের প্রভাব। ইসরায়েলের শক্তির একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী দিক হলো এই বিশ্বব্যাপী ইহুদি লবিং। বিশেষ করে যুক্তরাষ্ট্রে আইপ্যাক, আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি হলো সবচেয়ে প্রভাবশালী লবিং সংগঠনগুলোর একটি। মার্কিন কংগ্রেসের সদস্যদের একটি বড় অংশ আইপ্যাকের সমর্থন ছাড়া নির্বাচনে জেতা সম্ভব নয় বলে তারা মনে করেন। এছাড়া হলিউড, ওয়াল স্ট্রিট, সিলিকন ভ্যালি এবং বিশ্বের বিভিন্ন মিডিয়া হাউসগুলো ইহুদি সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। এটি তাদের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রভাবকে আরো শক্তিশালী করেছে। এবার আসেন ইসরায়েলিদের ইউনিটি বা একতা এবং কৌশলগত সংস্কৃতি। ইহুদিদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংস্কৃতি হলো তারা ঐক্য এবং সংহতির সংস্কৃতি রয়েছে তাদের ভিতরে। তাদের শক্তির অন্যতম উৎস হলো এটি। বিশ্বের যেখানেই কোনো ইহুদি থাকুক না কেন, সেটা নিউ ইয়র্কে হোক, লন্ডনে হোক, মুম্বাইতে হোক, তিনি অন্য ইহুদিকে ব্যবসা প্রতিষ্ঠিত করতে, চাকরি পেতে বা নতুন কোনো দেশে কাজ শুরু করতে সহায়তা করাকে নৈতিক দায়িত্ব বলে মনে করেন। তাদের একটা কনসেপ্ট রয়েছে আলিয়া, যা ইসরায়েলের প্রত্যাবর্তনের ধারণাকে ইহুদি সংস্কৃতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসরায়েলিরা এসেছে রাশিয়া, ইথিওপিয়া, ইরাক, ফ্রান্স, আর্জেন্টিনা এবং তাদের সাথে নিয়ে বৈচিত্র্যময় জ্ঞান এবং গবেষণাকে তারা একত্রিত করে একটা গ্রেটার ইসরায়েল তৈরি করার তারা চেষ্টা করছে। এবং ধারণা করা হয় বর্তমানে মার্কিন, ইসরায়েল এবং ইরানের ভিতরে যে যুদ্ধটা হচ্ছে সেটা মূলত এই গ্রেটার ইসরায়েল তৈরি করার জন্যই। এই গ্রেটার ইসরায়েল তৈরি হবে ইরাকের কিছু অংশ, সৌদি আরবের অংশ, জর্ডান, সুদান, ইয়েমেন, লেবানন এবং মিশরের কিছু অংশ নিয়ে এরা কিন্তু সামগ্রিকভাবে এই গ্রেটার ইসরায়েল তারা তৈরি করতে চাচ্ছে এবং এই চাওয়ার পেছনেই মূলত এই যুদ্ধ বাঁধানোর একটা উল্লেখযোগ্য ব্যাপার রয়েছে। 9 নাম্বার ইসরায়েলের গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো পানি এবং কৃষি প্রযুক্তিতে তাদের বিপ্লব। ইসরায়েলি তো খাবার পানি নেই,
ইসরায়েলকে ডিস্যালাইনেশন প্রক্রিয়ার উপর নির্ভর করতে হয়, অর্থাৎ সমুদ্রের পানিকে স্যালাইন বা লবণাক্ত মুক্ত করে সুপেয় পানিতে পরিণত করতে হয়। কিন্তু ইসরায়েলের এমন প্রক্রিয়া রয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের প্রায় ৮০% পানি ইসরায়েল এই ডিস্যালাইনেশন প্রক্রিয়ায় করতে পারে, যেটা বিশ্বের সর্বোচ্চ। এবং শুধুমাত্র তাই নয়, ইসরায়েল তার ৯০% বজ্র পানিকে রিসাইকেল করে এবং জর্ডানকেও সুপেয় পানি তারা পরিবহন করে। ড্রিপ ইরিগেশন পদ্ধতি, যার মাধ্যমে গাছের শেকড়ে পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা তারা করে এবং এতে পানির অপচয় ৯০% পর্যন্ত রোধ করা যায়। অতএব যে দেশে সুপেয় খাবার পানিই ছিল না, সেই দেশ ডিস্যালাইনেশন প্রক্রিয়া এবং উন্নত প্রযুক্তির কারণে মোটামুটি গোটা বিশ্বের ডিস্যালাইনেশন প্রক্রিয়ার এখন হত্যাকর্তা হয়ে গেছে। সুপেয় খাবার পানি তারা নিজের দেশ বাদে অন্য দেশেও এখন দিয়ে থাকে এবং ড্রিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে গাছের শেকড়ে গিয়ে তারা পানি পৌঁছায় দেয়। এবার একটু ইসরায়েল সম্পর্কে তো অনেক বুদ্ধিমত্তার কথা শুনলাম, তাদের অনেক কূটকৌশলের কথা বললাম, তাদের লবিং এর কথা বললাম, শিক্ষা গবেষণার কথা বললাম, সামরিক সরঞ্জামের কথা বললাম। তাহলে ইসরায়েলের কি কোনো চ্যালেঞ্জ নাই? ইসরায়েলের কি কোনো সীমাবদ্ধতা নাই? কোনো লিমিটিং ফ্যাক্টর নাই? আছে, সেগুলো নিয়ে একটু কথা বলি। কারণ ইসরায়েলের ২০২৩ সালের ৭ অক্টোবর যখন হামাসের অভূতপূর্ণ হামলা ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতার একটা বড় প্রমাণ আকারে দেখা দিল, তখন মোসাদ এবং শিন বেট এর মতো শক্তিশালী সংস্থা থাকা সত্ত্বেও এই হামলা তারা প্রতিরোধ করা যায়নি, যা ইসরায়েলের অপরাজেয় ভাবমূর্তিকে ব্যাহত করেছে বা আঘাত এনেছে। অতএব ইসরায়েলকে যে আঘাত করা যায়, হারিয়ে দেয়া যায়, সেটা হামাসের ওই আক্রমণ থেকে কিন্তু বোঝা গিয়েছিল। পরবর্তীতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছে। আন্তর্জাতিক যে বিচার আদালত রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, সেখানে গণহত্যার অভিযোগ আনা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি হয়েছে। বিশ্বের অনেক দেশে এখন ইসরায়েলের বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এছাড়া ইসরায়েলের যে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন রয়েছে, ২০২৩ সালে বিচার বিভাগ সংস্কার নিয়ে দেশে ব্যাপক পরিমাণে প্রতিক্রিয়া এবং বিভক্তি দেখা যায়। তাছাড়া ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ইসরায়েলের অনেক এবং বেশিরভাগ সংখ্যক নাগরিকই তার বিপক্ষে অবস্থান নিয়েছে। অতএব বোঝাই যাচ্ছে ইসরায়েলের এত শক্তি থাকা সত্ত্বেও তাদের সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ রয়েছে। তবে সারসংক্ষেপে যদি আমি বলতে চাই, ইসরায়েলের শক্তির পিছনে একটা কারণ নয়, বরঞ্চ অনেক কারণ বা একাধিক কারণ ইসরায়েলকে শক্তিশালী করেছে। তার প্রথম কারণ হলো বিশ্ব এবং শিক্ষায়, গবেষণায় বিপুল পরিমাণ বিনিয়োগ এবং জ্ঞান চর্চাকে সর্বোচ্চ মর্যাদায় তাদের সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত করা। দ্বিতীয়টি হলো বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ, যা একটা রাষ্ট্রকে সুশৃঙ্খল করতে সহায়তা করেছে। তৃতীয়ত সুস্পা বা এমন উদ্ভাবনী দক্ষতা এবং শক্তির মন মানসিকতা তৈরি করা। চতুর্থত মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অকুণ্ঠ সমর্থন। পঞ্চমত মোসাদ সহ শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক। ষষ্ঠত ইহুদি সম্প্রদায়ের বিশ্বব্যাপী ঐক্য এবং তাদের সংহতি। এবং সর্বশেষ তারা প্রতিকূলতাকে সুযোগে পরিণত করার তাদের অদম্য মানসিকতা। অতএব ব্যর্থতাকে তারা শেখার সুযোগ হিসেবে কাজে লাগিয়ে পরবর্তী সফলতার ধাপ হিসেবে ব্যবহার করে থাকে। তবে এটাও মনে রাখতে হবে, প্রতিটি শক্তির পাশাপাশি একটা দায়বদ্ধতাও থাকে। একটি দেশের সামরিক এবং প্রযুক্তিগত উদ্ভাবনই সত্যিকার অর্থে সফল যখন তা শান্তি এবং মানবতার কল্যাণে ব্যয় হয়। কিন্তু ইসরায়েল কি তা করছে? গাজায় যা করছে, ফিলিস্তিনে যা করছে, ইরানে যা করছে, অন্যান্য মুসলিম দেশের উপর যা করছে, তা কি বিশ্ব শান্তি এবং মানবতার গল্প বলে না? আপনার কাছে কি মনে হয়? নিশ্চয়ই আপনার মন্তব্য রয়েছে, আমাদেরকে কমেন্ট করে জানান। ইসরায়েল সম্পর্কে এই যে বিস্তারিত ব্যাখ্যা আমরা যে বাংলা পালস থেকে করলাম, তা কেমন লাগলো সেই মন্তব্য করুন। আপনাদের কাছে আরো গভীর বিশ্লেষণ থাকতে পারে, তা আমাদেরকে জানান। নতুন যারা রয়েছেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে আরো গ্রো করতে সহায়তা করুন। এমন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমাদেরকে পরামর্শ দিন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।